স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলার বৈধতা বাতিল করেছে আপিল বিভাগ। এছাড়া বাতিল করা হয়েছে মামলার কার্যধারাও। বুধবার সকালে আপিল বিভাগ এই আদেশ দেয়। এর আগে মামলা বাতিল চেয়ে আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শেষে গত 19শে মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করে। আদালতের আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাল মামুন, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। এর আগে 2024 সালের 21শে অক্টোবর আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ারা প্রধান বাদী হয়ে 2023 সালের 30শে মে মামলাটি দায়ের করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অপরাধ। উপাচার্যকে অপসারণের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ক্যাম্পাসে গিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার সহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 2 সদস্য। এ বিষয়ে আর বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, শিক্ষা উপদেষ্টা ও UGC প্রতিনিধি দল কি বলছেন আন্দোলনকারীদের, বিস্তারিত জানাবেন। আন্দোলনকারীদের যারা রয়েছেন তারা কিন্তু যে আন্দোলন অবস্থায় রয়েছে সেখানটা কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং গঠিত যে তদন্ত কমিটি বা ইউজিসির 2 সদস্য 3 সদস্যের কমিটি যারা তারা কিন্তু ছুটে আসে এবং এখানটা যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু যে বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে সে বিষয়গুলি শুনছে। বিশেষ করে অভিযোগগুলো রয়েছে সে অভিযোগগুলো কিন্তু যে শিক্ষার্থী যারা আন্দোলনরত তারা কিন্তু বলছে, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা এবং তদন্ত কমিটির কাছে। এবং এখানটায় তারা যে অভিযোগগুলো তুলেছেন বা এনেছে সেগুলো হচ্ছে কুড়ি শিক্ষার্থী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। বর্তমান যে ভিসি রয়েছে তিনি ভিসি যে প্রত্যাহারের দায়িত্বে যে ব্যর্থতা অস্বীকার করেছে, যেহেতু ভিসিকে থাকা অবস্থায় যে শিক্ষার্থী 37 জনকে যে বহিষ্কার হয়েছে সে তালিকা যেমন প্রকাশ করা হয়নি, অনুরূপভাবে তার দাবি করছেন যে এই 37 জনের মধ্যে রয়েছেন যে আন্দোলিত শিক্ষার্থীরা। এবং এছাড়া যে মামলা হয়েছে, বিশেষ করে সে মামলার যে ইন্ধনের অভিযোগ আনা হয়েছে যে বর্তমান যে দায়িত্ব রয়েছে যে ভিসি তার মধ্যে, যার করে যে তারা একে অনর অবস্থায় রয়েছেন যে তদন্ত কমিটি এবং শিক্ষা উপদেষ্টার নিকটে যে এই দাবি বাস্তবায়ন না হলে তারা কিন্তু যে যে অবস্থায় রয়েছে সেটা কিন্তু যে তাদের কাছ থেকে যে অবস্থান অনর অবস্থান রয়েছে, যার করে যে এখানটায় কিন্তু যে অবস্থানরত যে আন্দোলনরত যে রয়েছে তারা কিন্তু চলছে। এবং এখানটায় যে কালকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদের প্রত্যেকের বাসায় ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে। এটা কেন করা হলো এই প্রশ্নটা আপনি করবেন। এটা বলছো যখন এটা হয়তো সত্য, যদি সত্য হয়ে থাকে তাহলে এটা তো একেবারেই যেটা বলা হচ্ছে এবং এটা কে করেছেন সেটা আমরা জানি না, কিন্তু এটা একটা ন্যাক্কারজনক একটা অ্যাপ্রোচ, ইন্টিমিডেট করা। এবং অবশ্যই যদি সেই ফোন নাম্বারগুলি যদি থাকে এখান থেকে কল এসছে, প্লিজ রেকর্ড দেবো, মানে ওই সময়টা করে গিভ ইট টু দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি। এবং আমি স্পেশাল কেয়ার নিয়ে এই যে ব্যত্যয় ঘটেছে আইনের প্রচলিত আইনের যে চর্চার ক্ষেত্রে যাদের আইন সমুন্নত রাখার কথা তারা যদি না রেখে থাকে অবশ্যই এর জবাবদিহিতা তাদের করতে হবে। সেই অধিকার আমার আছে এবং আমি এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনকি আমার সিনিয়র যারা আছেন অ্যাডমিনিস্ট্রেশনে তাদেরকে দিয়ে আমি তাদের উপরে অবশ্যই এক্সপ্লেনেশন আমি ডিমান্ড করব। আমার মনে হয় এখন শেষ করি, আমার আবেদন থাকছে, আশা করি খুব দ্রুত এটা একেবারেই ফুল স্টপ। স্যার হাসিনা আমলে যে সার্চ ছিল স্যার আমাদের সার্চ হইতে দিয়েন না, তাইলে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পরে কুয়েট হবে। এটাই স্যার হাসিনা আমলে যে সার্চ ছিল স্যার, সার্চে এরকম একজনকে পাঠিয়ে অনশন ভাঙানো হয়েছে, পরে শিক্ষার্থীদের যেভাবে হেনস্থা করা হয়েছে স্যার, তা আমরা বলি স্যার আমাদেরকে স্যার সার্চ হইতে দিয়েন না, তাহলে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পরে কুয়েট হবে স্যার। একেবারেই যুক্তিসঙ্গত কথা বলেছে এবং এখানে পার্থক্য হচ্ছে যে সেখানে সরকারের কোনো লোক ছিল না, সরকার
সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে একজন বুদ্ধিজীবী সেখানে ছিল। আর এখানে আমার সেই নৈতিক সাহস আছে বলেই আমাকে অনেকেই বলেছেন যাবা, কেন যাবো না, গতকাল তারা আমার সঙ্গে ফোন কথা বলছে, আমি বলছি আমার কোনো অসুবিধা হয় না। এবং আমি তার এর মধ্যে একটা যে পার্থক্য আছে সেটা আমি মুখে দাবি করবো না, আমার কাজের মধ্যে দিয়ে এবং আমার শুধু আমি আমার অ্যাডমিনিস্ট্রেশনের কাজের মধ্যে দিয়ে সেটা দেখে তোমাদের সুস্থতা কামনা করি এবং আমরা আশা করি আরো একটা সুন্দর পরিবেশে একটা অশেষ যেমন শিক্ষার্থীদের সাথে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা এবং আশ্বস্ত করছিলেন এবং শিক্ষা উপদেষ্টা আহ্বান জানাচ্ছেন যে শিক্ষার্থীদের যে তাদের যে অবস্থা রয়েছে সেখান থেকে উঠে আসবে এবং এই শিক্ষা উপদেষ্টা এবং আন্দোলন শিক্ষার্থীদের আলোচনার মধ্যে দিয়ে সমাধান আসবে এমন প্রত্যাশা কিন্তু সকলে এবং সেই দিকে তাকিয়ে আছেন শিক্ষক, আন্দোলন শিক্ষার্থীরা এবং অভিভাবক। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গত ১.৫ দশকে দেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। পাচার হওয়া এই বিশাল অর্থ ফেরাতে নতুন আইন প্রণয়নের কথা ভাবছে সরকার, যেখানে পাচার করা অর্থ ফেরাতে আপোষ রফা বিধান যুক্ত করা হচ্ছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। বলছেন এতে অর্থ ফেরানোর বিষয়টি সহজ হলেও ভবিষ্যতে এই আপোষের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিদ্যমান আইনকে গোঁজামিলে ভরা মন্তব্য করে সুনির্দিষ্ট ও স্পষ্ট করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর্থিক খাতে সবচেয়ে বড় অপরাধ অর্থ পাচার, যা আর্থিক উন্নয়নের পথে বড় বাধা। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিগত সরকারের সময়ের অর্থ পাচারের ভয়াবহ চিত্র তুলে ধরেন খোদ প্রধান উপদেষ্টা। গত সরকারের লুটপাটের মহোৎসবে গত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে। এমন বাস্তবতায় অর্থ পাচার ইস্যুতে দ্রুত আইন হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিদ্যমান আইনে দেখা যায় দুর্নীতি, চাঁদাবাজি, জালিয়াতি, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন সহ সামাজিক সব অপরাধকে অর্থ পাচার আইনে সম্পৃক্ত অপরাধ হিসেবে উল্লেখ করে আইনটির পরিধি বাড়ানো হয়েছে ব্যাপকভাবে। বিষয়টি ইতিবাচক নয় মন্তব্য করে এই আইন বিশেষজ্ঞ বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইন হতে হবে স্পষ্ট ও সুনির্দিষ্ট। এখানে এত বিবৃত এবং এত বেশি ব্যাপক যে সেগুলোকে কন্ট্রোল করা আসলে খুব কঠিন, যেহেতু তার সংজ্ঞা মানি লন্ডারিং সংজ্ঞা অনেক বেশি। আইনের স্পষ্ট না হলে সেক্ষেত্রে আইনের ফাঁক থেকে যায় এবং ফলে যারা অপরাধ করে তারা অপরাধ প্রবণ হয়ে ওঠে। আর দুদক আইনজীবী জানান, গোঁজামিলা ভরা আইনের কারণে পার পাচ্ছে অপরাধীরা। 27টা ক্রাইটেরিয়া আলাদা সেট করেছে, দুর্নীতি ও ঘুষ, মুদ্রা জালকরণ, প্রতারণা, চাঁদাবাজি, মোটামুটি রেপের পর্যন্ত, ধর্ষণ, যৌন নিপীড়ন পর্যন্ত চলে এসছে। এত সংস্থা ঘাটাঘাটি করে এগুলো তো ডিস্টার্ব করার কোনো দরকার নাই। যতই ঘাটাঘাটি হবে ততই হচ্ছে এগুলা ইনফেকশাস হয়ে যাবে, অ্যাকচুয়ালি কিছু থাকবে না। যদিও অর্থ পাচার প্রতিরোধ আইনে অপরাধটি আমলযোগ্য এবং আপোষ বা জামিনযোগ্য নয়, তবে গুঞ্জন রয়েছে পাচার হওয়া অর্থ ফেরাতে আপোষ রফার পথে হাঁটবে সরকার। তো দেশের স্বার্থে যদি আপোষে কিছু আনা যায় বেটার, বাট হচ্ছে লিগালি তো দেখা যাবে যে এগুলো নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে, কারণ ট্রুথ কমিশনের সেই আপোষটাই আপোষিত হয়েছিল। ট্রুথ কমিশন তো আনলফুল ডিক্লেয়ার হয়েছে। শুধু আইন করে এই টাকাগুলো ফেরত আনা কঠিন, সেই জন্য সরকার যদি মনে করেন যে তারা আপোষযোগ্য করবেন অর্থ যদি টাকাগুলো কেউ স্বইচ্ছায় ফেরত নিয়ে আসে তাকে গভর্নমেন্ট ছাড় দেবে, সেরকম যদি হয় তবে আমি মনে করি প্রচুর টাকা বাংলাদেশের ফেরত আনা সম্ভব হবে। অর্থ পাচার রোধ এবং পাচার হওয়া অর্থ ফেরাতে বিগত অভিজ্ঞতার আলোকে সময়োপযোগী সিদ্ধান্ত প্রয়োজন বলেও মত দেন আইন বিশেষজ্ঞরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্ব বই দিবস আজ। 1995 সালে পাঠ প্রকাশনা এবং কপিরাইটিংয়ের প্রচারে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা এমন একটি দিবস পালন করার সিদ্ধান্ত নেয়। এরপর 23 এপ্রিলকে বিশ্ব বই ও কপিরাইট দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দেয় ইউনেস্কো। বই দিবসের লক্ষ্য বই পড়ার অভ্যাস গড়ে তোলা, বইয়ের কপিরাইট সংরক্ষণ এবং বইয়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে আরও সচেতন করে তোলা। তরুণ লেখকদের মতে অন্তর্জালার আকাশ সংস্কৃতির এই যুগে বই পড়ার আনন্দ থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম। ইতিহাস, ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জানতে হলে বইয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। বাংলাদেশের সে অর্থে এই দিবসটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হতে আমরা দেখি না। আমরা বই প্রেমী না,
আমরা বইয়ের পাঠক হয়ে উঠতে পারিনি। এই পাঠক না হয়ে ওঠার মধ্য দিয়ে আমরা জাতি হিসাবে অনেকটা পিছিয়ে আছি, শিল্পে, সাহিত্যে, জ্ঞান বিজ্ঞানে, সর্বদিক থেকেই। বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষকরা বলছেন, শিশু কিশোরদের মধ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি বাড়ছে আশঙ্কাজনক হারে। তবে এর মধ্যেই সৃষ্টি হচ্ছে নতুন পাঠকও। পরিমাণ কমলেও এখনো অনেক শিক্ষার্থী বই পড়ে, বইয়ের আনন্দে বোধ হয়, বইয়ের যে শব্দে শব্দে যে স্বপ্ন লুকিয়ে আছে সেই স্বপ্ন ধারণ করবার জন্য এখনো অনেক ছেলেমেয়েরাই বই পড়ে এবং সেটা আস্তে আস্তে আরো বাড়বে বলে আমার মনে হয়। অন্যদিকে প্রকাশকরা বলছেন, এখনো রয়েছে মানসম্মত লেখার চাহিদা। ভালো বইয়ের কদর চিরকালীন বলেও জানান তারা। মানুষের চাহিদা আছে, বইয়ের কাটতির অভাব নেই, কিন্তু ভালো বই চাই, ভালো লেখকের বই চাই। আমার বিষয় বস্তু নিয়ে ভালো একটা বই চাই, ভালো একটা উপন্যাস চাই, বা জাতির একটা প্রয়োজন একটা ভালো বই চাই। সেটাই আমাদের একটু কমতি আসছে, আমরা ভালো বই দিতে পারছি না পাঠকদের কাছে বা জাতির কাছে। বই পড়ার অভ্যাস বৃদ্ধি করে মনোসংযোগের ক্ষমতা ও কল্পনা শক্তিকে। তাই প্রযুক্তির উন্নয়নে ম্লান হবে না বইয়ের প্রতি পাঠকের আকর্ষণ, এমন বিশ্বাসেই কাজ করে যাচ্ছেন লেখক ও প্রকাশকেরা। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে যাওয়ার পর টেকনাফ স্থলবন্দরের রাজস্ব আয় নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়। যে বন্দরে দৈনিক 15 থেকে 20টির বেশি পণ্যবাহী জাহাজ আসত, সেখানে এখন খালি পড়ে আছে জেটি ও টার্মিনাল। ফলে রাজস্ব খাতে নেমেছে ধস। অন্যদিকে ভিন্ন একটি রুটে ড্রেজিংয়ের মাধ্যমে বাণিজ্য সচল রাখার দাবি আমদানিকারকদের। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের প্রধান রুট টেকনাফ স্থলবন্দর। আমদানি হয় বিভিন্ন ধরনের কাঠ, হিমায়িত মাছ, শুকনো সুপারি, পেঁয়াজ, আদা, শুটকি, নারকেল, ডাল, আচার সহ বিভিন্ন পণ্য। আর বাংলাদেশ থেকে যায় আলু, প্লাস্টিক পণ্য, সিমেন্ট, তৈরি পোশাক, চানাচুর, চিপস ও কোমল পানীয়। তবে গত 1 বছর রাখাইনে রক্তক্ষয়ী যুদ্ধের পর আরাকান আর্মি সীমান্ত এলাকা দখলে নেয়ার পর স্থলবন্দরের কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। প্রায় নাফ নদীতে আটকে দেওয়া হচ্ছে পণ্যবাহী জাহাজ। তাই এই রুট এড়িয়ে বিকল্প পথে বাণিজ্য সচল রাখার দাবি আমদানিকারকদের। সাবদ্বীপের যে আমাদের গোলাটর বলে, যেটা এখন ভরাট হয়ে গেছে, ওটা যদি ড্রেজার করে যদি আমাদের এই বোটগুলা ট্রলারগুলো আসার জায়গা করে দেয়, তাহলে আমাদের মায়ানমার সীমানা আমাদের ট্রলারগুলো যাইতে হবে না। মায়ানমারের একেবারে শেষ প্রান্ত দিয়ে উনাদের পাশ দিয়ে যখন আসতে হয়, সেই জন্য কি হয়, এখানে এই মালামাল আসা আমি সংকট হয়ে গেছে। এইটা যতদিন লিঙ্গারিং হবে, সরকার হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা এই রাজস্ব হারাচ্ছে। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে টেকনাফ স্থলবন্দর থেকে রাজস্ব আসে 108 কোটি টাকা। বর্তমানে তা নেমেছে প্রায় শূন্যের কোঠায়। ইয়াঙ্গুন থেকে যে জাহাজগুলো আসতো, তারা পথে তাদের সীমানা দিয়ে আসার ফলে বিভিন্ন প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করেছে। তারা জাহাজগুলো আটকায় রাখছে বিভিন্ন অজুহাত দেখিয়ে, যার ফলে এই সর্বশেষ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে জাহাজ আসার পরে আর কোনো জাহাজ আসে নাই। রপ্তানি বন্ধ থাকায় বন্দরের ওয়্যারহাউসে পড়ে আছে 22,000 ব্যাগের বেশি সিমেন্ট ও আলু। তবে সীমিত আকারে চালু আছে কোমল পানীয় ও অ্যালুমিনিয়াম রপ্তানি। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।